গল্প সমগ্রের আজকের নিবেদন শ্যাম সুন্দর দত্তর লেখা গুপ্তধন রহস্য। শ্যাম সুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যেই ওর 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট ছোট গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে চলেছেন। আজ শুনবেন গুপ্তধন রহস্য। অনেকদিন পর আজ পিসিমাদের বাড়ি বেড়াতে যাচ্ছি। পিসিমাদের বাড়ি হরিনারায়ণপুর গ্রামে। আমাদের বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। লোকাল ট্রেনে যেতে হয়। সকাল 10টায় রওনা হয়ে হরিনারায়ণপুর স্টেশনে যখন পৌঁছলাম তখন বেলা প্রায় 1টা। স্টেশনটি ছিল হল্ট স্টেশন। স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই, তাই হ্যান্ডেল ধরে ট্রেনের দরজার নিচে থাকা পায়দানে পা রেখে নামতে হলো। ট্রেন থেকে সাবধানে নামতে একটু সময় লেগে গেল। ট্রেনটাও দেখলাম প্রায় মিনিট 1.5 দাঁড়িয়ে গেল। ট্রেন থেকে নেমেই মাটির রাস্তা। অন্যান্য স্টেশনের তুলনায় এখানে যাত্রীর সংখ্যা একটু কম। যাই হোক, ট্রেন থেকে নামতেই দূর থেকে দেখি একজন ভ্যান রিক্সাওয়ালা ভ্যানটা রাস্তার একপাশে রেখে বিড়ি টানতে টানতে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন বাবু? আমি বললাম, হরিনারায়ণপুর গ্রামে। ও না, অত দূর যাব না। রিক্সাওয়ালা কথাটা বলেই পাশ কাটিয়ে বেরিয়ে গেল। একটু এগিয়ে এসে দেখলাম আরও কয়েকটি ভ্যান রিক্সা রয়েছে, কিন্তু তারাও কেউ হরিনারায়ণপুর যেতে রাজি হলো না, কেন জানি না। অবশেষে হাঁটতে শুরু করলাম। দীর্ঘ 3 কিলোমিটার মাটির পথ হেঁটেই যেতে হবে। জ্যৈষ্ঠ মাস, বেশ গরম পড়েছে। রাস্তার দুপাশে বড় বড় বট, অশ্বত্থ, দেবদারু, শাল, সেগুনের গাছ। রাস্তার ওপর গাছের ছায়া পড়েছে, তাই এত গরমের মধ্যে হাঁটতে খুব একটা কষ্ট হচ্ছে না। মাঝে মাঝে ধান আর পাটের ক্ষেত, কোথাও আবার আম কাঁঠালের বাগান। রাস্তার ধারে পাকা আম, কোথাও আবার টকটকে লাল লিচু ঝুলছে। দেখে চোখ ফেরানো যায় না। চারদিকে অপরূপ সবুজের সমারোহ। তাই কলেজের ছুটি হলেই পিসিমার বাড়ি চলে আসি। পিসিমাদেরও বড় আম কাঁঠালের বাগান আছে। পিসিমাদের বাড়ির কাছাকাছি আসতেই দূর থেকে দেখি রাস্তার ওপর মানুষের ভিড়। বহু লোক জমায়েত হয়েছে। মানুষের ভিড় দেখে ভয় পেয়ে গেলাম। আরেকটু এগোতেই দেখি আমার পিস্তুত ভাই অভিজিৎ দূর থেকে আমাকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে আসছে। অভিজিৎ আমার থেকে বছর 2-এর ছোট। সে বলল, জানো তো দাদা, ওই বাড়িটাতে গুপ্তধনের খোঁজ পাওয়া গেছে। একজন তান্ত্রিক এসে পাশের বাড়িতে বলে গেছে যে ওই পরিত্যক্ত বাড়িতে নাকি প্রচুর গুপ্তধন আছে। তাই নাকি? চ চ চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। আমি ছেলেবেলায় ঠাকুমার কাছে গুপ্তধনের গল্প শুনেছি। গুপ্তধন কি সেটা কোনোদিন চোখে দেখিনি। আজ নিজের চোখে দেখব। এখনো বিশ্বাস করে উঠতে পারছি না। তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে ব্যাগটা রেখে 2 ভাই মিলে ঘটনাস্থলে যেতে যাব, পিসিমা বললেন, এক মুঠো ভাত খেয়ে যা। আয়, এক্ষুনি চলে আসবো। ঘটনাস্থলে এসে দেখি বহু পুরনো পরিত্যক্ত একটা দোতলা বাড়ি। বয়সের ভারে জানালা দরজাগুলো খসে পড়েছে। বাড়ির ছাদ ও দেওয়ালে বট, অশ্বত্থ আর নানা রকম গাছ জন্ম নিয়েছে। বাড়িটা এখন ঘন জঙ্গলে ঢাকা। নানা ধরনের পাখিরা এসে মনের আনন্দে বসবাস করছে। বিষধর সাপের ভয়ে বাড়ির মধ্যে কেউ প্রবেশ করে না। স্থানীয় লোকমুখে জানতে পারলাম দিন দুপুরে অশরীরী আত্মাগুলো এই বাড়িতে ঘোরাফেরা করে। গভীর রাতে নাকি এক মহিলার আর্তনাদ শোনা যায়। সন্ধ্যের পর এই বাড়ির আশেপাশে কেউ যায় না। অভিজিৎ বলল, বাবার মুখে শুনেছি তারাপদ বসাক ছিলেন এ বাড়ির মালিক। তিনি ছিলেন নিঃসন্তান। তাঁর সুদের কারবার ছিল। ফাঁকি দিয়ে অসাধু উপায়ে বহু গরিব লোকের জমি জমা দখল করে তিনি বহু সম্পত্তির মালিক হয়েছিলেন। তার উত্তরসূরি বলতে কেউ ছিল না। তার স্ত্রী মারা যাওয়ার বছরখানেক পর তিনিও আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে যাবতীয় ধনভাণ্ডার, সোনার উপর গয়না, শত শত সোনার উপর কয়েন সব ঘরা ভর্তি করে মেঝের নিচে নাকি লুকিয়ে রেখেছেন। তো গ্রামের মানুষ একত্রিত হয়ে আজ সেই গুপ্তধনের সন্ধানে নেমে পড়েছে। বাড়িতে লোকে লোকারণ্য। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম থেকেও লোকজন এসে জড়ো হয়েছে। অভিজিৎ বলল, ভূত প্রেত সাপের ভয়ে এ বাড়িতে ঢোকার সাহস কেউ করে না। আজ বাড়ির চারিদিকে জঙ্গল সাফ করার কাজ শুরু হয়েছে। গ্রামের বহু লোক এসেছে এই গুপ্তধনের সন্ধানে। বিকেল হয়ে এলো, সূর্যদেব ডুবতে শুরু করেছে। আজকে আর বাড়ির মধ্যে ঢোকা গেল না। জঙ্গল সাফ হয়ে গেছে, আগামীকাল বাড়ির মধ্যে ঢোকা যাবে। গ্রামের মানুষদের মুখে এই কথা শুনে আমি ভাইকে বললাম, চ বাড়ি চ, আবার কালকে আসবো চ। আমরা দুই ভাই বাড়ি চলে এলাম। পরের দিন সকালে ওখানে গিয়ে দেখি ঠাকুর ঘরের মধ্যে ভিড়ে ঠাসা। কিছু লোক ঘরের মধ্যে গুপ্তধন খুঁজতে ব্যস্ত। প্রবল উৎসাহ নিয়ে গুপ্তধন দেখার জন্য আমরা দুই ভাই ভিড় ঠেলে একটু এগিয়ে গেলাম। ঠাকুর ঘরে একটু এগোতেই দূর থেকে চোখে পড়ল একটা মার্বেল পাথরের তৈরি ঠাকুরের সিংহাসন। তাতে সাজানো বিভিন্ন দেবদেবীর মূর্তি। তার পাশেই রয়েছে একটা মাঝারি সাইজের রূপোর ঘড়া। সেখানে প্রচুর ঝুল মাকড়সার জালে ভর্তি। কিছু দেখার উপায় নেই। নিচে রয়েছে একটা ধুনুচি, বড় একটা পিতলের প্রদীপের স্ট্যান্ড। দেখে মনে হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যেতে দেবদেবীর আরাধনা হতো এই বাড়িতে। রূপোর ঘড়াটা নেওয়ার জন্যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কেউ কেউ ভিড় ঠেলে আগে গিয়ে ঘড়াটা নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। জোর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিছু লোক ঘড়ার কাছাকাছি যেতেই দেখে একটা বিষধর সাপ ঘড়ার মধ্যে থেকে ফোনা তুলে আছে। এই দৃশ্য চোখে পড়তেই ওখান থেকে লোকজন পালানোর চেষ্টা করে। ওরে বাবা রে, ওরে ওই বাড়ি এই সাপ তো, ওই সাপ সাপ আরে ওরে বাবা, এই সাপ সাপ পালা পালা, ওরে বাবা। তারপর টর্চের আলো ফেলে দেখা যায় ৩-৪টে বিষধর সাপ রূপোর ঘড়াটাকে ঘিরে রয়েছে। দেখে মনে হলো বিষধর সাপগুলো যেন যখের ধন পাহারা দিচ্ছে। একটু এগিয়ে যেতেই ফনা বার করে তারা ধেয়ে আসে। কেউ আর এগোতে সাহস করল না। সেদিনকার মতো ওখান থেকে গ্রামের সমস্ত লোক সাপের ভয়ে পালিয়ে এলো। ওই রূপোর ঘড়াটা পাওয়ার জন্য গ্রামের লোক এখন বিভিন্ন দলে বিভক্ত। এক দল অন্য দলকে পিছনে ফেলে গুপ্তধনগুলোকে আত্মসাৎ করতে চাইছে। গুপ্তধন যে ঠাকুর ঘরে রয়েছে তা অঞ্চল প্রধানের কাছে খবর চলে যায়। দুর্ঘটনা হওয়ার আশঙ্কায় অঞ্চল প্রধান থানায় খবর দিয়ে পুলিশ পাহারা বসায়। সেই দিনই ঢাক পিটিয়ে সমস্ত গ্রামে প্রচার করা হয় যে মৃত তারাপদ বসাকের বাড়িতে ঠাকুর ঘরে যে গুপ্তধন রয়েছে তার মালিক সরকার। কারণ ওই বংশের উত্তরসূরি বা মালিকানা কেউ নেই। ওই বাড়িতে প্রবেশ নিষেধ। জোর করে কেউ ওই বাড়িতে ঢুকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরের দিন পুলিশের উপস্থিতিতে একদল সাপুরেকে নিয়ে এসে চারদিকে মশাল জ্বালিয়ে সাপগুলোকে ধরবার পর ওই রূপোর ঘড়ায় মাত্র একটি দামি সীতাহার আর কয়েকটি রূপোর কয়েন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। সাপুরেরা গয়নার কয়েনগুলো পুলিশের হাতে তুলে দিতেই পিছন থেকে সাদা কাপড়ে ঢাকা এক ছায়ামূর্তি এসে গর্জন করে বলে, তোরা আমার স্ত্রীর সীতাহার জানিয়ে যাচ্ছিস? আমি কিন্তু কাউকেই ছাড়ব না। আমার আসল গুপ্তধন তো মেঝের তলায় লুকিয়ে রেখেছে। ওখানে হাত দিলেই ঘর মুটকে শেষ করে দেব। যদি বাঁচতে চাস এখান থেকে পালা, পালা এখান থেকে। গয়না সব আমার দিন রাত আমি এখানে বসে পহরা দিচ্ছি। কার সাহস আছে আবার ওই লুকোনো গুপ্তধনে হাত দেয়? কার সাহস? আগে যারা আমার এই গুপ্তধন চুরি করতে এসেছিল তাদের একে একে সর্বাঘাতে মৃত্যু হয়েছে।
তাকিয়ে দেখ, ঘরের মধ্যেখানে এখনো খোঁড়া রয়েছে। তোরা কেউ বাঁচতে পারবি না, কেউ না। আমি এর প্রতিশোধ নেব, প্রতিশোধ প্রতিশোধ নেব। প্রতিশোধ প্রতিশোধ। একই কথা বারবার প্রতিধ্বনিত হতে থাকে। পরের দিনও একদল সাপুড়ে আর পুলিশ এসে ঠাকুরঘরের সমস্ত মেঝে খুঁড়েও কিচ্ছু পায় না। কিছু না পেয়ে সকলে হতাশ হয়ে পড়ে। কয়েকদিন ধরে আরও কয়েকটি ঘরের মেঝে খুঁড়েও কিছু পাওয়া যায়নি। অবশেষে সকলে হতাশ হয়ে খালি হাতে ফিরে আসে। কিন্তু গ্রামের সবাই জানে প্রচুর গুপ্তধন মেঝের নিচে লুকোনো আছে বসাক বাড়িতে। গ্রামের লোক এখনো আশা ছাড়েনি। পুলিশ চলে গেলে গ্রামের লোক বাড়ির উঠোনে খোঁড়াখুঁড়ি আরম্ভ করে দেয়। তাতেও কিছু লাভ হয়নি। অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পাওয়া যায়নি। অবশেষে গ্রামের লোকজন আবার সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বলে ওই বাড়িতে প্রচুর গুপ্তধন লুকোনো আছে। এই কথা তো তারাপদ বসাকের অশরীরী আত্মার মুখ থেকেই সেদিন শোনা গেছে। গুপ্তধন আছে, কিন্তু কোথায় সেই গুপ্তধন? তারাপদ বসাকের অশরীরী আত্মার মুখে সব কথা শুনে গ্রামের মানুষ আজও মাঝে মধ্যে ওই বাড়িতে ঢুকে খোঁজাখুঁজি করে, কিন্তু গুপ্তধনের কোনো হদিশ পাওয়া যায়নি। বিষধর সাপগুলো বাড়ির সব জায়গা ছেড়ে কেন লক্ষ্মীর ভাণ্ডারের ওই রূপোর ঘোড়ার কাছে ঘোরাঘুরি করে সেটাও রহস্য। অশরীরী আত্মা কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু এত খোঁজাখুঁজির পরেও কেন গুপ্তধন পাওয়া গেল না? তাহলে গুপ্তধন আছে কোথায়? শুনছিলেন শ্যাম সুন্দর দত্তর লেখা গুপ্তধন রহস্য। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।